আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুরে নলিতাবাড়ি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটিতে, সদর, নকলা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে এসব এলাকার অন্তত ৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা। আক্রান্ত এলাকার কৃষি, মৎস্যসহ মৌসুমী সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সবগুলো পানির তলায় গেছে। খাওয়া দাওয়া কোনো কিছু মনে করেন সবকিছু মিলে, গরু বাছুর মনে করেন, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে মনে করেন সবাই দুর্ভোগে আছে। বাড়ি ঘর ডুবেছে, গরু ছাগল লইয়া 4 দিন ধরে তোলা ফান তোলা লইয়া ঠিকানা করলে যাবো কইগুলো যে দাঁড়ায় রয়েছি রাস্তা ব্রিজ বান্ধা, কোনো যাওয়ার জায়গা নাই। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুকনিউর রহমান মনি। ত্রাণ তৎপরতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন আমাদের। মালিহা, মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুর জেলার বন্যা পরিস্থিতির উজানের দিকে কিছুটা উন্নতি হলেও শেরপুরের সদর এবং নকলায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তো মালিহা, আসলে যে এই শেরপুরে এবার যে বন্যাটি হয়েছে সেটি আসলেই ভয়াবহ রূপ ধারণ করেছিল পাহাড়ি এলাকায়, এবং এখন তো ওয়েদার ভালো থাকার কারণে পানি কিন্তু নেমে যাচ্ছে দ্রুত গতিতে। তো কিন্তু যে তার যে দগদগে ক্ষত বা বন্যার যে রেখে গেছে সেটি মোচনের জন্য কিন্তু সেই ধরনের পুনর্বাসন সহযোগিতা বা যারা দুর্গত আছেন তাদের কিন্তু সেইভাবে সহযোগিতা তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। এইখানে শুকনা খাবার, তারপরে হচ্ছে যে পানিবাহিত রোগ, বন্যার পরপর এই যে পানি নেমে যাওয়ার পরপর যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে, চর্মরোগ দেখা দিয়েছে, সেইগুলোর জন্য যে পরিমাণ চিকিৎসার সহায়তা বা এই যে নিম্নাঞ্চলে যে যারা এই প্রায় নকলা এবং শেরপুর সদর উপজেলায় যারা নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে তারা কিন্তু ত্রাণ যা পাচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, খুবই সামান্য। হ্যাঁ, এইখানে প্রশাসন তারা বলছে যে বরাদ্দ রয়েছে, কিন্তু সেই বরাদ্দটিও কিন্তু খুবই যৎসামান্য। যে এলাকাগুলো প্লাবিত হয়েছে বা যে মানুষ আক্রান্ত হয়েছে সেই তুলনায় এই বরাদ্দ খুবই নগণ্য, খুবই অপ্রতুল। তো তারা দাবি করেছে যে যাতে এই দুর্গতদের পাশে যেন প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনরা যাতে দ্রুতই এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। ডেঙ্গুর লাগাম যেন টেনেই ধরতে পারছে না, প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ১,২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। এ সময় মৃত্যু হয় আরও ৪ জনের। দেশে চলতি বছর সবচেয়ে বেশি ৮,১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে। মৃত্যু হয়েছে ৯৯ জনের। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আক্রান্ত ৭,৩৫২ জন ও মৃত্যু হয়েছে ২৬ জনের। আমার জ্বর হয়েছিল ২ তারিখ থেকে, তা কি জ্বরটা তো বুঝতে পারিনি। ২ তারিখে হাসপাতালে আসছি, আসার পরে ব্লাড নিছে, নেওয়ার পরে ডেঙ্গু ধরা পড়ছে। আমাদের এদিকে আপনার ওই যে মশা যে নিধন করে ওইরকম কার্যক্রম বেশি একটা চলে না। আর ওইখানে অনেক নালা ময়লা ভরা, পানি ভরা, ঝিল ভরা। বৃষ্টি হওয়ার পর থেকে মশাটা একটু বাড়ে, বাড়ার সাথে সাথেই ডেঙ্গু মশাগুলোর চাপ কারণে আর ডেঙ্গুর প্রভাবটা ছড়িয়ে পড়ে সব দিকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শ্যামলী টিবি হাসপাতালে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, গেল ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে হাসপাতালগুলোতে। তো এখন হাসপাতালের চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর চিকিৎসকরা কি বলছে আর কি পরামর্শ দিচ্ছে জানাবেন আমাদের। যেমনটা বলছেন, আমরা
রাজধানীর অধিকাংশ হাসপাতালে আজকে ঘুরেছি সকাল থেকে, বিশেষ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শিশু হাসপাতাল হতে শুরু করে এখন টিবি হাসপাতালও এখানে যেখানে আছে এখানেও ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে এবং এখানেও আমরা দেখতে পেয়েছি যে আসলে রোগীরা ভর্তি হয়েছেন। অর্থাৎ অন্যান্য যে হাসপাতালগুলো যে চাপগুলো বলতে গেলে অন্যান্য দিনের মতোই কিন্তু চাপ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ডেঙ্গুর যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। চিকিৎসকরা বলছেন যে এই বর্তমানে যে আবহাওয়াটা রয়েছে, বিশেষ করে থেমে থেমে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, এই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু এই মশাটার জন্ম হচ্ছে। এখন তারা বলছেন যে আসলে সমন্বিত উদ্যোগ যদি করা না হয়, অর্থাৎ সবাই মিলে যদি এই মশা নিধনের জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এটা আসলে ভয়াবহতা থেকে পরিত্রাণ আসলে এত সহজ না। অর্থাৎ তারা রোগীরা আসবেন হাসপাতালে, চিকিৎসা দেওয়া হবে, তাদেরকে ভালো করা হবে, সেটা ঠিক থাকলেও কিন্তু যদি এটা নিধন করা না যায়, অর্থাৎ মশা নিধনের যে বিষয়টি সেটি যদি কার্যতর সমন্বিত উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে এর প্রভাবটা অর্থাৎ ডেঙ্গুর যে ভয়াবহতা সেটা আসলে কমানো কখনো হবে না, কম হবে না এবং এটা কমানো সহজ না বলে তারা বলছেন। তারা আরও বলছেন যে আসলে সবার আগে রোগীদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে যারা বাসায় থাকেন বা বিভিন্ন এলাকায় বসবাস করছেন তাদেরকে অনেকটা বেশি সচেতন হতে হবে। তারা প্রতিনিয়ত তাদের ঘরের আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পাশাপাশি পানি জমে থাকার যে বিষয়টি সেটি যাতে না হয় সেই বিষয়টি অবশ্যই নজর দিতে হবে। সেই সাথে তারা বলছেন যে আসলে যে এই সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং চিকিৎসক, সাধারণ মানুষ এবং অন্যান্য যারা রয়েছে সবাইকে কিন্তু সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে এটি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। দুপুরের পর আদালতে তোলা হবে বলে জানা গেছে। এদিকে গেল রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করে বিজিবি জানায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন সহকর্মী ইকবাল অনেক, আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। অনেক, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানকে কখন নাগাদ আদালতে তোলা হবে এবং কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক মন্ত্রী যে সাবের হোসেন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক কর্মকর্তা নজিবুর রহমান খান সহ ৩ জনকে কিন্তু গতকাল রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা রয়েছে, তাদেরকে এখন পর্যন্ত কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি বা গোয়েন্দা সূত্র থেকে আমরা এই তথ্যটি নিশ্চিত হতে পারিনি তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে তাদেরকে দুপুরের পর কিন্তু আদালতে তোলা হবে। আরেকটি বিষয় বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু রাজধানীতে যে সব জায়গায় হচ্ছে আন্দোলনকারীদেরকে হামলা চালানো হয়েছিল, সেখানে যে নিহতের ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে হচ্ছে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। সেই মামলাগুলোতে তাদের কিন্তু নাম রয়েছে এবং কোন মামলায় তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি এবং গোয়েন্দা সূত্র থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে দুপুরের পর আদালতে তোলা হলে আমরা সেই তথ্যটি জানতে পারবো। আরেকটি বিষয় যে অন্যান্য ৫ই আগস্টের পর যেসব মামলা হয়েছে, এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে প্রক্রিয়ায় কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল, যেমন প্রতিজনকেই প্রায় 10 দিনের মতো করে রিমান্ড চাওয়া হয়েছিল, সেই প্রক্রিয়ায় কিন্তু তাদেরকেও 10 দিনের রিমান্ড হয়তো বা চাওয়া হবে, যেটি আমরা জানতে পেরেছি। তো এর আগে কিন্তু হচ্ছে চকবাজার থানার একটি মামলায় হাজি সেলিমকে কিন্তু আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হাসিবুর রহমান মানিক যে কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে যাত্রাবাড়ি থানার একটি মামলায়
হত্যা মামলায় কিন্তু হচ্ছে সাবেক ওসি আবুল হাসান এবং সাবেক ওসি মাহাজাহারকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছি দুপুরের নাগাদ, কিন্তু এই যে গতকাল রাতে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, সাবেক মন্ত্রী, সাবেক মুখ্য সচিব এবং সাবেক জননিরাপত্তা বিভাগের সিনিয়র অতিরিক্ত সচিব, তাকে কিন্তু আদালতে নেওয়া হবে। তারপর আমরা বিস্তারিত আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল মালিহা আপনার কাছে কোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারের মশলাপট্টিতে আগুনে 14টি দোকান পুড়ে গেছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মশলাপট্টিতে একটি প্লাস্টিকের দোকান থেকে প্রথমে আগুন লাগে, এরপর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। সোমবার থেকে শুরু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। উৎসব ঘিরে সাজ সাজ রব উঠেছে দেশ জুড়ে। পূজা মণ্ডপে দেবীর প্রতিমা তৈরি শেষে চলছে রঙের কাজ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। সেখানে রয়েছেন সহকর্মী শরীয়ত খান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীয়ত, দুর্গোৎসবে আজকের আনুষ্ঠানিকতা এবং সারা দেশের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে জানাবেন আমাদের। মালিহা, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, কিছুক্ষণ আগেই এখানে আইজিপি এসেছেন এবং তিনি কিন্তু পুরোটা পরিদর্শন করেছেন। ইতিমধ্যে কিন্তু ঢাকা সহ সারা দেশের দুর্গাপূজা উপলক্ষে যে মণ্ডপগুলো সবগুলোর প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে আগামীকাল দেবীর বোধন এবং পরশুদিন থেকে শুরু হচ্ছে তাদের মূল কার্যক্রম। তো এখানে কিছুক্ষণ আগে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এখানে এসেছেন আইজিপি। তিনি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তারা বলেছেন যে এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা সহ সারা দেশে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সব জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং 4 স্তরের নিরাপত্তা থাকবে এখানে। এছাড়া যে সকল যারা এখানে পূজা মণ্ডপগুলোতে আসবেন তাদেরকে ব্যাগ এবং বড় কিছু নিয়ে আসতে নিষেধ করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে এখনই কিন্তু আইজিপি মইনুল ইসলাম তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং এইখানে পরিদর্শন শেষে তিনি যে নিরাপত্তা দেখেছেন সেই বিষয়ে কথা বলবেন। মালিহা, ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।